দেখো আজকে আমাদের টপিক হলো মায়োসিস, এর বাংলা যদি বলি আমরা রাসমূলক বিভাজন, কোষ বিভাজন, এটা নিয়ে বলবো। তো এখানে তার আগে আমাদের জানতে হবে আসলে মায়োসিস বিষয়টা কি, তাই না? তো মায়োসিসটা কি, কেন হয়? এর আগে আমরা দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজন পড়ছিলাম, সেখানে দেখছিলাম আমরা কোষের মধ্যে কী থাকে, নিউক্লিয়াস থাকে এবং তারপর কী থাকে, সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তাই না? এবং আমরা দেখছিলাম এখানে এই দুইটা কি হয় বলতো, সমান সমান ভাগ হয়ে দুইটা হয়ে যায় না, একটা থেকে দুইটা কোষ হয়ে যায়। মেনলি এটা কোথায় ঘটে থাকে আমরা দেখছি, দেহ কোষে ঘটে থাকে। কোথায় বলতো, দেহ কোষে হয়। এবং এখানে এটা বললাম যে দেহ কোষে যখন এটা হয় তখন আমরা দেখছিলাম যে এই যে যেমন মেটাফেজে দেখছিলাম কি বলতো, প্রতিটা ক্রোমোজোম মাঝামাঝি বিভক্ত হয়ে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়, যার কারণে কি বলতো এখানে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছিল এবং পরে ওটা ভাগ হয়ে যায়, সমান সমান ক্রোমোজোম হয়ে গেল। অর্থাৎ এখানে কি হয় না বলতো, ক্রোমোজোমের কোনো কম বেশি হয় না। ঠিক আছে, এই জন্য এটা কি বলি বলতো, ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলে থাকি। ওকে, দেহ কোষে ঘটে। কিন্তু মায়োসিসটা কি বলতো, অন্যরকম একটা জিনিস। এটা হলো রাসমূলক বিভাজন। কেন? দেখো একটা জিনিস আমরা যদি বিবেচনা করি যে একটা জীবের সৃষ্টি হয় কিভাবে, জীবের সৃষ্টি কিভাবে হয়, জীবের সৃষ্টি কিভাবে হয়, অনেক ধরনের অনেকভাবে সৃষ্টি হতে পারে, তাই না? একটা হলো আমাদের কি, অনেক ধরনের সৃষ্টি হতে পারে। যদি বলি আমরা যৌন জনন বলি, যদি যেটা মেনলি যৌন জননের সম্পর্কে এখানে আমাদের পড়াশোনাটাই আসবে। তো যৌন জনন আসলে কিভাবে হয়? যৌন জনন হয় কি, আমাদের শুক্রাণু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে, তাই না? ডিম্বাণুর মিলনের ফলে হয়, ফলে। ওকে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে আমাদের মেনলি কি হয়ে থাকে, আমাদের এখানে সূচনা হয় আর কি জীবের, তাই না? তো এই দুটো মিলনের ফলে কি তৈরি হয়, জাইগোট। ওকে, এখন কথা হলো শুক্রাণু একটা কোষ, কি কোষ? শুক্রাণু একটা কোষ এবং ডিম্বাণু একটা কোষ। তো আমরা জানি যে আমাদের যে মনে করো জীবদেহে অনেক কোষ আছে, যেমন আমরা দেখছিলাম 10^14টা কোষ ছিল, তাই না? এতগুলো কোষ আছে। তো এইগুলো মিলে কি কোষ বলো তো, দেহ কোষ। তো দেহ কোষ এবং এই শুক্রাণুর মধ্যে পার্থক্যটা কি? দেহ কোষগুলো মেনলি, এই দেহ কোষগুলোতে মেনলি কত থাকে বলতো, আমাদের ক্রোমোজোম হলো 2n বলি। মানে এখানে আমাদের 46টা ক্রোমোজোম থাকবে। কতটি বলতো, 46টি, মানে কত জোড়া, 23 জোড়া ক্রোমোজোম থাকবে, 23 জোড়া। ওকে, আর এই যে হ্যাপ্লয়েড যেটা বললাম, মানে আমি দেখি হ্যাপ্লয়েড না, মানে শুক্রাণু যেটা বললাম সেটা কি বলতো, 23টা। হ্যাঁ, এটা কেবল এন বলি। এন মানে হ্যাপ্লয়েড আর 2n মানে ডিপ্লয়েড, বুঝতে পারছো? অর্থাৎ এখানে আমাদের 23টা ক্রোমোজোম থাকবে, 23টি, আর এখানে 23 জোড়া ছিল। ওকে, তো এখন কথা হলো এটা হয়, তাহলে শুক্রাণু তাহলে তৈরি হওয়ার একটা প্রক্রিয়া করতে হয়, যেহেতু আমাদের দেহ কোষ হলো এরকম। আর মনে করো যে শুক্রাণুগুলো কিন্তু দেহ কোষ থেকে তৈরি হয়, কি থেকে? হ্যাঁ, দেহ কোষ বলতে পরিবর্তিত, দেহ কোষ পরিবর্তিত এক ধরনের জনন কোষ। ওই জনন কোষ থেকে কি হয়, আমাদের শুক্রাণু তৈরি হয়। কোথা থেকে বলতো, জনন কোষ। জনন কোষ, জনন কোষ কি বলতো, এটা কিন্তু 2n। এখান থেকে কি হয় বলতো, আমাদের শুক্রাণু তৈরি হবে। ওকে, তো এইটাকে দুইটাকে গ্যামেট বলা হয়, কি বলা হয়, গ্যামেট। এটা বলা হয় পুং গ্যামেট, এটাকে বলা হয় স্ত্রী গ্যামেট। ওকে, তাহলে এটা দুটো তৈরি হতে হবে। দেখো এখন মনে করো যে সাপোজ মনে করো যদি এমন হতো যে এটা দেহ কোষের মতোই হতো, শুক্রাণু 2n, এটাও 2n, তাহলে কি ঘটতো, দুইটা মিলিত হলে 4n হয়ে যেত, কারণ বিকৃত হতো না, বিশাল একটা বিকৃত হয়ে যেত। পরবর্তী বংশধর এর তো 4n, এর তো পরে মনে করো এই স্ত্রীর 4n, মনে করো শুক্রাণু, আর একটা 4n যদি হয় আবার ডিম্বাণু, তাহলে দুটো মিলতে হলে কত হবে, 8n। বিশাল বিকৃতি। ওই দিকে যাবে, উপর দিকে যাবে, দত্ত থেকে দত্তের আর বড় বড় দত্ত হয়ে থাকবে, তো এরকম একটা গঠন হয়ে যাবে, তো অনেক বিকৃত হয়ে যাবে, তো এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো এটাকে প্রতিহত করার মাধ্যমটা হলো বলোকে এখানে রাসমূলক বিভাজন। তো এখানে কি ঘটবে, আমাদের একটা মনে করো জনন করছিল এটা 2n, এটা কি করলাম, ভাগ করে আমরা এমন করলাম যে এখানে n হয়ে গেছে, এটাও n হয়ে গেছে। তো এই যে অর্ধেক করলাম, এই অর্ধেক করার প্রক্রিয়াটা কি বলতো, মায়োসিস বলি আমরা। তো মায়োসিসের মাধ্যমে কি তৈরি হয়, এটা এমন করে শুক্রাণু, বা এরকম যদি বলি 2n থেকে কি হলো, দুইটা হলো, এটা হলো মনে করো ডিম্বাণু। তাহলে এই যে মায়োসিস বলতে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি প্রক্রিয়া, মায়োসিস কি বলতো, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি প্রক্রিয়া। ওকে, কিন্তু আমরা সংজ্ঞা বলবো কেমনে, দেখো এখানে আসলে যেটা বললাম ডাইরেক্ট এরকম হয় না, এটা আসলে দুই ধাপে হয়। কয় ধাপে হয়, এই দেখো এক ধাপে কি হলো, দুইটা ক্রোমোজোম থেকে কি হলো, একটা হয়ে গেছে। পরের ধাপে কি হয়, এই যে প্রতিটা আবার মাইটোসিসের মতো ইকোশনাল বিভাজন হয়। কয়টা হলো, আচ্ছা পরের ধাপটা হয় কিসের জন্য, হয় কি জন্য হয়,
মনে করো এটা হয় আর কি, এটা ন্যাচারালগত একটা বিষয়, ঠিক আছে। পরের ধাপটা হয় মেনলি যে আমাদের এই যে ক্রোমোজোমের অর্ধেক বিন্যাস করার মধ্যে একাধিক হয়, এই দরকার আছে। যেমন এর ক্ষেত্রে যেমন অনেক সেকেন্ডারি নিউক্লিয়াসের দরকার হয়, বুঝছো, অনেক কিছু দরকার হয়, এগুলো দরকার হয় আর কি। তবে এগুলো থাকে না, বুঝছো, তৈরি তো হয়। যেমন শুক্রাণুর ক্ষেত্রে থাকে, যেমন একাধিক পরিমাণ তৈরি হয়। তো দেখবা অনেক ধরনের বিভাজন আছে, দেখবা অনেকগুলো মরে যায়, এদের অনেকগুলো থাকে না, আবার তৈরি হয়। এগুলো অনেক ব্যাপার আছে, আমরা পরে সে উদ্ভিজ্ঞান জানবো। আবার উদ্ভিদের ক্ষেত্রে দেখবো আমরা একটা থাকবে, যেমন গর্ভাশয়ের ক্ষেত্রে এখানে একটা নিউক্লিয়াস থাকে, তার সহকারী থাকে, এগুলোর দরকার আছে। এখানে নিউক্লিয়াস থাকে, সেকেন্ডারি নিউক্লিয়াস, হ্যাঁ, এখানে তৈরি হচ্ছে, এখানে একটাকে শুক্রাণু মিলতে হয়, এখানে একটাকে শুক্রাণু মিলতে হয়, তো দুইটা শুক্রাণু তৈরি লাগতেছে আবার, এরকম সৃষ্টিগতভাবে সবসময় জিনিস। তো দেখো তাহলে এখানে একটা হয়, এখানে একটা হয়, ঠিক আছে। তো মেইনলি প্রথম ধাপে এখানে কি হলো, এখানে আমরা দুইটা এইভাবে হয়। তো এখানে কি হলো, প্রথম ধাপে কি হলো, আমাদের ক্রোমোজোমে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম কি হচ্ছে 2n থেকে n হয়েছে, পরটা কি হয়ে যায় মাইটোসিসের মতো ইগোশনাল বা সমীকরণ হয়ে গেছে, ইগোশনাল বা সমীকরণে হয়ে গেছে। তাহলে এটা আসলে এইভাবে হয়। তাহলে এটা বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়া, একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে। কয়টি বলতো, একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি করে, যেখানে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তাকে কি বলা হবে, মায়োসিস বলা হয়। তুমি এমনি অনেকভাবে তুমি সংজ্ঞা বলতে পারো, বই এক ধরনের সংজ্ঞা দেওয়া আছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের মাতৃকোষের মানে একটি কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়, যেখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয় কয়বার, 2বার, বাট ক্রোমোজোম সংখ্যা বিভাজন হয় একবার, তাকে মায়োসিস বলা হয়। সংজ্ঞা তুমি যেমন ইচ্ছা তেমনি দিতে পারো, ঠিক আছে। তাহলে এভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। তো এখন দেখো এটা হলো ছিল মায়োসিস, আসলে এভাবে হয়। তো বললাম যে এটা হলো ছোট ক্লাসে পড়া, ইজি জিনিস। তবে এখন আমরা যদি যাবো হলো ভেতরে দেখি। তো এখন দেখো যেটা আমি বললাম এতক্ষণ, এটা কিন্তু ন্যাচারাল, আমরা সবাই জানি। তো মেনলি এটা কাদের ঘরে থাকে, যে সকল জীবের দেহে কি থাকে, ক্রোমোজোম সংখ্যা 2 সেট থাকে, 2n, ডিপ্লয়েড। তাদের ক্ষেত্রে কি হয় তাহলে, শুক্রাণু মানে জনন কোষ তৈরি করার আগে কি করতে হয়, তাদেরকে আমাদের গ্যামেট সৃষ্টি হওয়ার সময় কি করতে হয়, মিয়োসিস করতে হয়। তাহলে গ্যামেটগুলো কি হবে আমাদের এন হয়, তাই না, শুক্রাণু ডিম্বাণু কি হয়, এন হয়। তাহলে এই জন্য তখন কি হয় বলতো, মায়োসিস হয়। বাট কিছু কিছু জীব আছে তাদের কি বলতো, হ্যাপ্লয়েড, তারা নিজেরাই কি বলতো, হ্যাপ্লয়েড। তাহলে ওদের যদি এখন আরে মায়োসিস হয় তাহলে কি এমন হয়ে যাবে না, তো এটা হয় না। তো এদের কি হয়, তো এদের মনে করো যে হ্যাপ্লয়েড, ঠিক আছে, তাহলে এরকম দুইটা হ্যাপ্লয়েড করে আসবে। তাহলে হ্যাপ্লয়েডটাই শুক্রাণু হ্যাপ্লয়েড থাকে, শুক্রাণু, তাহলে শুক্রাণু হ্যাপ্লয়েড থাকবে, এটা কি থাকবে, শুক্রাণু ডিম্বাণু, না ডিম্বাণু। এখন কি হবে, দুইটা মিলিত হবে, তাহলে কি হলো 2n না, বাট তাদের দেহকোষ কি ছিল, n ছিল, এবং শুক্রাণু ছিল nn, ঠিক আছে, দেহকোষ এগুলো ছিল nn। আমাদের কি হয়ে গেল, জাইগোটটা কি হয়ে গেল বলো তো, 2n, এটা কিন্তু জাইগোট। এখন কি হয়, এই যে সকল মানে হ্যাপ্লয়েড যেগুলো জীব, এগুলো কি বলতো, হ্যাপ্লয়েড জীব কোনগুলা, হ্যাপ্লয়েড আছে অনেক জীব আছে, একটু পর দেখবো আমরা। হ্যাপ্লয়েড জীব আছে, অনেক উদ্ভিদ আছে, হ্যাপ্লয়েড উদ্ভিদ আছে। তো এগুলো দেখো, এদের ক্ষেত্রে কি হবে তাহলে, এই যে জাইগোট তৈরি হলো, জাইগোট আমাদের মিসেস হবে। তাহলে এখান থেকে বিরোধ কটা হবে, আমার 4টা। বুঝতে পারছো, তাহলে এদের কোথায় মিসেস হলো, জাইগোটে। তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদের কোথায় মিসেস হয়, জাইগোটে। আর আমাদের কোথায় হয় বলতো, জননকোষের গ্যামেট সৃষ্টির সময়। আর এদের কি হচ্ছে বলতো, জাইগোটে মিসেস, ঠিক আছে। আবার কিছু প্রক্রিয়া আছে, যেমন আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি, উদ্ভিদের কোথা থেকে কেমন তৈরি হয়, উদ্ভিদের পরাগরেণু চেনো, পরাগরেণু উদ্ভিদের যে ফুল আছে, উদ্ভিদের কি আছে বলতো, ফুল আছে না, ফুল আছে, ফুলের এখানে একটা কি থাকে বলতো, গর্ভকেশর থাকে, উপরে দিলাম, যাই হোক গর্ভকেশর থাকে। আর দুই পাশে কি থাকে বলতো, পুংকেশর থাকে না, এইভাবে পুংকেশের মাথায় কি থাকে বলতো, পরাগধানী থাকে। এই পরাগধানী দেখবো হলুদের মতো অনেকটা কি থাকে, কিছু লেগে থাকে না এইভাবে, এগুলো কি বলা হয় বলতো, পরাগরেণু বলা হয়। তো পরাগরেণু কি হয়, যখন আমাদের নিচে আমাদের পরাগায়ন ঘটে, পরাগায়ন তো বোঝো নাকি, এই পরাগরেণুগুলো একই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, কি বলা হয়, পরাগায়ন বলা হয়। তো এখানে এই যে পরাগরেণুগুলো আসার পরে কি ঘটে বলতো, এটা আমরা পরে জানবো, ওই যে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে জানবো।
তো তখন বিস্তারিত আমরা এমনিতে বলতেছি। তাহলে এগুলো কি করবে, এখানে এই যে গর্ভমুণ্ডে কি করবে, এখানে বিভিন্ন ধরনের আমাদের পুষ্টি গ্রহণ করে কি করবে, সে ফুলে ফেঁপে ওঠে, বড় হয়ে যায়। বড় হওয়ার পর কি এখানে পরাগ নালী তৈরি করে, কি তৈরি করবে, পরাগ নালী। এই নালীটা কই যাবে বলতো, এই যে এখানে মনে করে পড়লো, তাহলে এখানে কি হবে, পরাগ নালী তৈরি হবে, ঠিক আছে। এখানে আমাদের কি থাকে বলতো, গর্ভাশয় থাকে। তো এখানে এই যে পরাগ নালী তৈরি হয় গর্ভাশয়, এবং এরকম মনে করে একটা গর্ভাশয় থাকে এখানে, যেটা বললাম এখানে অলরেডি কি তৈরি আছে, এখানে ডিম্বাণু তৈরি হয়ে আছে এমনি, ঠিক আছে। এটা প্রতিবাদ নিউক্লিয়াস বলা হয়, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, এরকম থাকে, ঠিক আছে। ঠিক আছে, 2060 ঠিক আছে, তৈরি হয়ে থাকে। তো এই যে বললাম, এই যেটা এইভাবে এই পাশে থাকে, এইভাবে অনেক বড় থাকে। তো এই যে এখানে মাছ দিয়ে এখানে পরাগ নালীগুলো এইভাবে আসে, এই যে যখন আসে এবার সে মিলিত হয় বা ধীরে ধীরে হতে পারে। এটা এর উপর ভিত্তি করে আমরা অনেক ধরনের পরাগায়নের নাম বলি আর কি, নিষেকের নাম বলি, আমরা পরে শিখবো। তো এই যে পরাগ নালীর মধ্যে কি হয় বলতো, এটা কিন্তু পরাগ নালী তৈরি হলো ওখান থেকে। এই পরাগ নালীর মধ্যে কি হবে, ওই পরাগ রেণু থেকে কি তৈরি হচ্ছে বলতো, এখানে 2টা শুক্রাণু তৈরি হয়। কয়টা শুক্রাণু, 2টা শুক্রাণু তৈরি হয়, ঠিক আছে। একটা কয়টা, একটা হলো প্রাইমারি শুক্রাণু বলি, আর একটা কি বলতো সেকেন্ডারি, বুঝছো। ওকে, মানে প্রাইমারি প্রাইমারি গ্যামেট, আর হলো কি সেকেন্ডারি। ওকে, তাহলে এইভাবে তৈরি হয়। তো এটা এক ধরনের প্রক্রিয়া, শুক্রাণু তৈরি, এটা আলাদা প্রক্রিয়া, ঠিক আছে। তো এটাও এক ধরনের প্রক্রিয়া। তাহলে টোটাল আমরা এই 3 ধরনের আমরা কি শুক্রাণু তৈরির প্রক্রিয়া দেখতে পারি, জনকোষ তৈরির প্রক্রিয়া দেখতে পারি, 3 ধরনের। ওকে, তো একটু পরে দেখবো তো এইগুলা। তো এখন আমরা দেখি একটু কি বলছে বইয়ের মধ্যে। আমরা এখন সূচনায় যাই। তো মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন, এখানে দেখো রিডিং পড়বো, অনেক রিডিং পড়া, বলবো কি রিডিং পড়বো, আবিষ্কার রিডিং গুলো পড়বো নাকি, রিডিং তো নাই, খালি সংজ্ঞাটা আছে। আচ্ছা দেখো, তো এখানে দেওয়া আছে কি মায়োসিস কাকে বলে সেটা বলা আছে। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ার পরপর দুবার, নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কি বলা হয়, মায়োসিস কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এটা এখানে পড়ে নিলাম। তো সহজে বলা যায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের, যে আমি যেটা বলছিলাম, মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ ক্রোমোজোম অর্ধেক হয়। এটা সহজ না? ওকে, তোমার যেটা এসে সেটা তুমি দেখে নিও। এখন দেখো, এই যে এগুলো একটু মনে রাখবা, আবিষ্কারক ইতিহাস একটু জানা উচিত, নাহলে আমরা তো ওই যে আগে বলছিলাম আবিষ্কারের প্রতি আগ্রহ থাকবে না। প্রথমে কি কালভেন্ডা, হাউসার কি বলছো, অ্যাসকিস নামক কিমির গ্যামেটে কি পাইছে বলো তো, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন, কোথায়, কৃমিতে, 1883 সাল। তা স্টাস বুর্গার বা বার্গারই বলতে পারো, 1888 সালে কি করছে, সপুষ্পক মানে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে কি করছে, ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছেন, ঠিক আছে। তিনি নাম দেন নাই। পরে কি করছে, ফার্মার এবং মুর কি করছে বলতো, এই সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস নামকরণ করেন। তাহলে দেখলো কে প্রথম, স্টাস বার্গার, নামকরণগুলোকে বিজ্ঞানী ফার্মার এবং মুর মায়োসিস নামকরণ করছে। ওকে, তার বোবরি কি করছে, সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। ওকে, তাহলে এগুলো একটু আমরা পড়ে নিব, একটু মনে রাখবো জ্ঞানমূলক কথা হিসাবে। এখন দেখো কোথায় হয় আর কি মায়োসিস। দেখো জনন মাতৃকোষে ঘটে, কোথায় বলো তো, যেগুলো একটু বসলো, যেগুলো বললাম একটু আগে। তো কখনো দৈহিক কোষে হয় কি, হয় না, এবং সর্বদা কি হয়, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে ঘটে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ক্রোমোজোম কোথায় হচ্ছে বলতো, 2n সংখ্যক কি হচ্ছে বলতো, ক্রোমোজোম বিশিষ্ট কোষে। এই জন্য কিন্তু যারা কিন্তু কি ছিল, হ্যাপ্লয়েড করছিল, হ্যাপ্লয়েড দেহ করছিল তাদের কিন্তু হ্যাপ্লয়েডে কি হতে পারতো, n/2 হতে পারতো, হয় কি না, তারপর এটা হলে কি হয়, 2n হয়। এই জন্য কি, এই যে নিষেকের ফলে জায়গাটা হলো 2n, দেন এখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে 2n সংখ্যক দেহে কোষে জনমাতৃকোষে ঘটে থাকে। নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোট, এই দেখো। আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষে গ্যামেট সৃষ্টি গেল। ওকে, এগুলো বোঝানো হয়েছে। এখন দেখো বললাম আমরা 3 ধরনের এখানে দেখতে পারি। যেমন দেখো এখানে একটা কি বলছে, ডিপ্লয়েড জীবে, এখানে দেখো ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামিট গঠনের পূর্বে, অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, বা ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময় এই ধরনের মিউসিস কি বলা হয়, টার্মিনাল। এটা মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, টার্মিনাল মায়োসিস কোথায় দেখা যায়, মানুষের মধ্যে দেখা যায়, উদ্ভিদের দেখা যায় না, প্রাণীগুলোর মধ্যে দেখা যায়,
ডিপ্লয়েড জীবে, ডিপ্লয়েড জীবে না, অন্য ডিপ্লয়েড জীবে অনেক কিছু আছে এবার। যেমন মেনলি প্রাণীগুলোর মধ্যে কি দেখা যায়, আমরা টার্মিনাল দেখতে পারি, টার্মিনাল। আচ্ছা। ঠিক আছে, ওকে। এখন দেখো আরেকটা কি, এই যে সুপুষ্পক উদ্ভিদ, এটা কি ডিপ্লয়েড না? অবশ্যই ডিপ্লয়েড। দেখো সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিস পরাগধানীর মধ্যে, আমি সবগুলো বুঝাইছি, একটু বুঝে আসলাম। পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পুংরেণু গঠনের সময় এবং ডিম্বাশয়ের মধ্যে মেগাস্পোর বা স্ত্রীরেণু গঠনের সময় ঘটে একটা, ঠিক আছে। তো এই ধরনের মেসেজ কি বলা হয়? স্পোরিক মেসেজ বলা হয়। এই যে একটু আগে যেটা বুঝালাম না তোমাদের, শুক্রাণু কিভাবে তৈরি হলো, তো এটাকে মেনলি বলা হয় কি বলতো? স্পোরিক। এটা কোথায় ঘটে? সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। সুপুষ্পক ছাড়া হবে, যেখানে পুষ্প নাই সেখানে তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে না। এই জন্য কাদের ক্ষেত্রে বলো তো? সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বলছি। তো এটা কিন্তু বোঝে মানে এমন কোন কঠিন কিছু না। যাদের পুষ্প আছে তাদের কি হবে? যৌন জনন হয়, এবং তাদের ক্ষেত্রে হয়, ওকে। আর যাদের পুষ্প আছে তাদেরকে সুপুষ্পক বলা হয়, ওকে। তারপরে 3 নাম্বার কি বলছে বলতো? এই যেটা বললাম, কয়েক প্রকার ছত্রাক বা শৈবালের দেহে কি থাকে বলতো? মায়োসিস নিষেকের পরে সৃষ্ট জায়গাটা হয়ে থাকে, কেননা তাদের কি বলতো? হ্যাপ্লয়েড তারা। মানে টুয়েনিক হ্যাঁ, হয় সব। এই প্রকার মায়োসিসকে কি বলা হয়? জাইগোটিক মায়োসিস বলা হয়। প্রশ্ন আসতে পারে জাইগোটিক মায়োসিস কাকে বলা হয়? বুঝতে পারছো? তো এই 3টা জিনিস কিন্তু বুঝলাম। এখন দেখো, অলরেডি এইগুলো জানো, অনেক বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে, এখনো বলা হলো যে জীবের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান। বললামই তো, বিবর্ধন হয়ে যেত, বিকৃতি ঘটে যেত যদি মায়োসিস না হতো, ওই যে হ্রাসমূলক যদি বিভাজন না হতো। তো এইগুলো পড়ে নিবা, বলতে হবে কিছু, ওকে। এই যে দেখো, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতো, এগুলো অনেক হয়তো, অনেক কিছু হতো, যাই হোক। তো এখন কথা হলো যে আমরা মায়োসিস পড়তে যাচ্ছি, তার আগে একটু মায়োসিসকে, যেহেতু একটা জটিল প্রক্রিয়া, কঠিন প্রক্রিয়া, সো মায়োসিসে কি কি করবে একটু আমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। যদিও অনেক কিছু বুঝবো না, আমরা প্রক্রিয়া শেষে বুঝবো, তারপরে একটু রিমাইন্ড করে দেখে যাই মায়োসিসের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো এখানে কি বলছে, 1 নম্বরে মায়োসিসের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1 নম্বর কি, আমরা জানি ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে, তাই না? ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে আমরা মেনলি এখানে আলোচনা করবো ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে আলোচনা করবো না। তো এটা কোথায় হয়ে থাকে? জনন মাতৃকোষ। এই টপিকটা মনে রাখতে হবে। তারপরে কি বলছে, এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস পরপর 2বার বিভক্ত হয়, কিন্তু ক্রোমোজোম কয়বার? 1বার হয়। ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে কি হয়? অর্ধেক হয়ে যায়, আমরা জানি। 3 নম্বর কি বলছে, প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী। আমরা একটু আগে মাইটোসিস পড়ছিলাম, সেখানেও দেখছি কি বলতো, প্রোফেজ সব থেকে দীর্ঘস্থায়ী বলছিলাম। তো এখানে দেখবো আমরা এই যে প্রোফেজকে অনেকভাবে ভাগ করব। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে এই 3 অব দিয়ে রাখলাম, আমি আগে ভাগটা আগে দেখে আসি, নাহলে প্রফেশন হঠাৎ করে বলতেছে, বুঝতেছো না। দেখো আমরা আগে মায়োসিসটা দেখি। মায়োসিস দেখো, আমরা মাইটোসিসে কোনো অত ভাগ ছিল না, ডাইরেক্ট আমাদের সোজাসাপটা ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস ছিল, এবং ক্যারিওকাইনেসিস ছিল 5টা ভাগ, সহজ জিনিস। তো এখানে দেখো অনেকগুলো ভাগ আছে। প্রথমত দেখো, আমরা জানি কোষ বিভাজন শুরু হওয়ার আগের পর্বকে কি বলা হয়? ইন্টারফেস বলা হয়, ওকে। ইন্টারফেস, ওকে। তারপরে যে মায়োসিস আছে, মায়োসিসকে কয়টা ভাগ করা হয়? 2 ভাগে। একটা হলো মায়োসিস 1 আর একটা হলো মায়োসিস 2। এখন কথা হলো, মায়োসিস 1টাই মেনলি রাসায়নিক বিভাজন, মানে মায়োসিস বলতে আমরা যেটা বলছি রাসায়নিক বিভাজন, এটা মেনলি মায়োসিস 1-এ ঘটে থাকে। আর মায়োসিস 2 যেটা হলো, ওই যে 1টা থেকে 2টা করে তৈরি হয় আরো, মানে 4টা কোষ তৈরি হওয়ার জন্য যেটা দরকার, পরবর্তীতে এটা হয়। এটা মাইটোসিস মানে ইকুয়েশনাল কোষ বিভাজন। পরবর্তীতে যখন আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না, যেটা সেটা ওইটাই, ওকে। এখন কথা হলো, এই যে মায়োসিস 1 এবং মায়োসিস 2 হওয়ার মধ্যবর্তী সময়টাকে কি বলা হয়? ইন্টারকাইনেসিস, মানে এটা বিশ্রাম পর্যায়ে বলতে পারো, ওকে। এখন দেখো, এই যে মায়োসিস 1 যেটা বললাম, এটাকে আবার তাহলে প্রত্যেকটাকে মায়োসিস 1 মায়োসিস 2 দুইটাকে কয়টা ভাগ করা হয়? 4টা করে। আমরা জানি প্রোফেজ, প্রোমেটাফেজ, কিন্তু আমরা বলছিলাম যে একটা খুবই স্বল্প স্টেপ পর্যায়ে, এটা বড় ক্লাসেও নাই, এখানেও কিন্তু নাই, আছে কি? তার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কিন্তু এটা কার ভাগ? মায়োসিস 1-এর। সো এখানে 1 হলো সবগুলোতে, বুঝতে পারছো? ওকে। এখন দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, 2-এর ক্ষেত্রে তাহলে কি হবে? যেগুলো প্রোফেজ, মেটাফেজ। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের গুরুত্বপূর্ণ পড়া এখানে, এই যে প্রোফেজ 1টা কি বলতো? প্রোফেজ 1টাই হলো আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী। এখানে আমরা জানি মায়োসিস 1-এর মধ্যে এই প্রোফেজ 1টা সব থেকে দীর্ঘস্থায়ী। একটু বললাম না প্রোফেজ 1, তো প্রোফেজ 2 নয়, কিন্তু প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী সবথেকে বেশি। তো এখানে একটা অনেক জটিল কঠিন প্রক্রিয়া সম্পন্ন হয়, এটার নামটা মুখস্থ করতে হয়। নামগুলো দেখো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ছন্দ দিব? লাগবে নাই। হ্যাঁ,
হ্যাঁ তো তাহলে মনে করো যে এটা দিলাম একটা ছন্দ তৈরি করে দেই, তাহলে এলো কি লয়কা লে আছে জ আছে, তাহলে আমি কি দিল লেজে, লে যে, প্যাডিলা। হ্যাঁ না লেজে মানে কি তার লেপটোটিন জাইগোটিন লেজে, এটা কি প্যাকাটি না, তাহলে প্যাকাটি। পাক দিলে কি দিলে পাক দিলে, মানে দিলে বলতে দতাই চলে হয় কিতে দ ধরে নিবা দিলে, দিলে কি হবে ডাক ডাক দেয় লেজে পাক দিয়ে ডাক দেয়, তাহলে এটা বলতে পারো লেজে পাক দিয়ে বা লেজে পাক দিলে ডাক দেয়, এরকম একটা বিষয় মনে রাখতে পারো, ঠিক আছে মনে রাখতে পারবে ভাই। বিড়াল থাকলে তো পাক দেওয়া লাগবে। এভাবে মনে রাখতে পারো, দেখুন যে অনেকভাবে যে লেস লেস প্যাকে মানে প্যাক বলতো কাদা বুঝো, প্যাকে ডুবে দৌড়ায় বা এরকম বলতে পারো, যেটাতে মনে রাখতে পারো লেস লেস তাহলে পাকে ডুবে দৌড়ায়, যেটাতে মনে রাখতে পারো আর কি। তো দেখো এখানে তাহলে এটা এখন আমরা একটু ওই বৈশিষ্ট্যগুলোতে যাই। তো এখানে কি বললাম 3 নম্বরে বলতেছিলাম, তাহলে এই যে দেখলাম যেটা দেখলাম আমরা প্রোফেশনটা কি দীর্ঘস্থায়ী বিদায় 5টি উপপর্যায়ে ভাগ করা আছে, একটু আগে পড়লাম ডিপটোটিন জাইগোটিন প্যাকাটিন ডিপটোটিন ডায়াগনোসিস বললাম। এখন দেখো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট গঠন করে, এটা তো আনকমন তাই না, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট গঠন করে। হোমোলোগাস কি এটাও জানো না, বাইভ্যালেন্ট কি সেটাও জানো না, জানো কি না। তাহলে এগুলো আমরা জানবো, ওকে আমরা জানবো, ওকে। তারপর কি দেখলাম কাইজমা সৃষ্টি করে, এটাও জানো না, কাইজমা সৃষ্টি করবে। ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের কি হবে জিন বিনিময় ঘটে, তাহলে এটা কি আমরা কাইজমাও চিনি না। তাহলে একটি মাতৃকোষ হতে কি হবে 4টি হ্যাপ্লয়েড অপত্যকোষ তৈরি হবে, এটা আমরা জানি বুঝি, হ্যাঁ। তারপরে কি দিলাম ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, কি ঘটবে স্বতন্ত্র বিন্যাস ঘটবে, ঠিক আছে নিজেরা বিন্যস্ত হবে সুন্দর একটা। ক্রসিং ওভার এবং ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই পরীক্ষায় উৎপন্ন কোষগুলো কখনো কি হয় না মাতৃকোষের সমগ্র সম্পন্ন হয় না, হয় কি মায়োসিস কোষ বিভাজনে যে আমাদের কোষগুলো হয় মানে এই মায়োসিস হওয়ার কারণে পরে যে নিষেক হয়, ফলে আমরা একটা সন্তানকে যদি বলি সন্তান কখনো হুবহুব কি হয় না পিতামাতার মতো হয় না, কিছু না কিছু পার্থক্য থাকবেই। এমনিতেই তেমন বুঝি যে আসলে একটা সন্তান হয়ে হলো মাতা পিতা হাইব্রিডাইজেশনের মাধ্যমে, তাহলে এমনিতে দুইজনের বৈশিষ্ট্য থাকবে, এজন্য কি হবে না কখনো একজনের মতো হয় না বা মানে সমান দেখে না, যেহেতু ক্রসিং ওভার হয়। এবং এই ক্রসিং ওভারটা যেটা বললাম এখানে ইন্টারেস্টিং বিষয়, ওইভাবে ডিটেলস বলা নেই ভেতরে, নিলে এটা দাদা দাদির বুঝছো, মানে দাদা দাদির মানে দাদা নানির দাদা দাদি মানে এগুলো কি ওই হলো দাদা দাদি আছে আর এ পাশে কি দাদা দাদি, এ পাশে কি নানা নানি, তাদের গুলা ইফেক্ট ফেলে এখানে আসিয়া ক্রসিং ওভারের ক্ষেত্রে। আমি একটু বলবো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এখানে একটা ব্যাপার আছে, যদি বইয়ের মধ্যে বোঝায় নেই, ঠিক আছে আমি একটু বলবো যে যাই হোক। তো দেখো এখানে তাহলে এগুলো বললো, ওকে। এখন দেখো কি বলছে মায়োসিস শেষে সৃষ্ট নতুন কোষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে, বংশগতিতে বিশেষ প্রকরণ সৃষ্টিতে কি হবে গুরুত্বপূর্ণ মানে খুবই তাৎপর্যপূর্ণ। মায়োসিস হলো জীব সমের মতো বৈশিষ্ট্য সৃষ্টির একটি প্রধান উপায়, যেটা এখানে বৈশিষ্ট্যের ভ্যারাইটি সৃষ্টি হয়, ওকে। তো এখন চলো মায়োসিস প্রক্রিয়া সম্পর্কে জানি। মায়োসিস প্রক্রিয়া, এখন দেখো এই যে মায়োসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, ওকে। মায়োসিস প্রক্রিয়ায় একটি কোষ পরপর দুবার বিভক্ত হয়, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভক্তির উপর ভিত্তি করে মায়োসিস প্রক্রিয়াকে দুভাগ করে, একটা কি দেখলাম মায়োসিস 1 একটা মায়োসিস 2, ওকে। তো দেখো মায়োসিস 1 ক্রোমোজোমগুলোর সঙ্গে কি হবে অর্ধেক হয়ে যায়, একে কি বলা হয় রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। আর মায়োসিস 2 কি হবে মাইটোসিসের মতো হয় বা ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এখন দেখো এই যে প্রতিটাকে আমরা কি বলি আবার প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজে 4টি ভাগে ভাগ করি তাই না, এখানে কিন্তু প্রোমেটাফেজ নাই। এবং দেখো এই প্রক্রিয়াগুলো হওয়ার আগে কি হয় আমরা জানি
ওই যে বিশ্রাম দশায় ইন্টারফেসের মধ্যে এস ফেজে কি ছিল, ডিএনএ প্রতিলেপন ঘটে, তো এগুলো কিন্তু আগেই হয়, ঠিক আছে। এখন দেখো যে পলিপ্লয়েড মানে কি বলতো, মানে 2n এর বেশি, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, এগুলা কি, এই যে পলিপ্লয়েড উদ্ভিদে কি হবে, মায়োসিস অত্যন্ত জটিল বলে এখানে শুধুমাত্র ডিপ্লয়েডের কথা আমাদের ক্লাসে আলোচনা করা আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এখানে ওইগুলো আমাদের লাগবে না, শুধুমাত্র আমাদের ডিপ্লয়েড উদ্ভিদের মায়োসিস সম্পর্কে আমরা জানবো। তো এগুলো তো বুঝলাম। এখন চলো মায়োসিস 1 সম্পর্কে জানি। তো মায়োসিস 1 কে আমরা কয় ভাগ করলাম বলো তো? 4, মায়োসিস 1 কে আমরা 4 ভাগ করছিলাম। সব 4। প্রোফেজ 1 এবং তারপরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এখন বলছিলাম যে এর মধ্যে এই মায়োসিস 1 এর মধ্যে মানে এই যে আমাদের বিভাজনের মধ্যে মায়োসিস 1টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা তো বলছিলাম, আর পরটা তো ইকুয়েশনাল বা সমীকরণ কোষ বিভাজন। তো এর মধ্যে দেখো এই মায়োসিসকে বলা হয় কয় ভাগে, এই যে আমরা বললাম, এই যে এর মধ্যে দেখো আমরা প্রোফেজটাকে কয় ভাগে দিয়েছিলাম, 5 ভাগে দিয়েছিলাম, এই যে এখানে এই কটা নিয়ে আমাদের বিস্তারিত পড়া। তো দেখো মেইন বিষয় এটা, আমরা চলে আসলাম এখানে। তো আসলে মেইন বিষয়টা কি, আসলে আগের মতো একটু ভাবতে হবে যে মাইটোসিস যেভাবে পড়ছিলাম। তো দেখো এখানে যে ধাপগুলো আছে এখানে দেওয়া আছে। তো এর প্রথমটা কি ছিল বলতো, লেপটোটিন। কি ছিল? লেপটোটিন। তো আমি তোমাদের আসলে বেসিক ধারণাটাকে দিই, তারপরে আমি বইয়ে যাই। এই যে একটা ফিগার দেখো, ফিগার অনেকগুলো নিয়ে এসেছি, কোনটা যেটা বোঝো তোমরা দেখো। দেখো দেখো এখানে এখানে ডায়াগনোসিসটা নাই, এটা বানানো তো মানুষে বানানো না এটা। তাহলে দেখি লেপটোটিন প্রথম ধাপটা। তো আমরা দেখো ওই যে প্রোফেজ পড়ছিলাম মাইটোসিস কোষ বিভাজনে, সেখানে কি দেখছিলাম বলতো, তার আগে তো একটা কোষ বিশ্রাম দশায় ছিল, সেখানে কিন্তু ক্রোমোজোমগুলো কিন্তু ক্রোমোজোম ছিল না, কি ছিল? ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু ছিল। এই যে তন্তুর মধ্যে দেখো সুতার মতো, কি দেখায়? সুতার মতো। কি ছিল? সুতার মতো ছিল এর আগে। তো এই যে লেপটোটিন, এটা কি প্রোফেজ ধাপে না? এগুলো সবই কি প্রোফেজ ধাপে কিনা? প্রোফেজ ধাপে কি হয়েছিল বলতো, ক্রোমোজোম গুলো ধীরে ধীরে জল বিয়োজন করে ধীরে ধীরে খাটো হয় না, মাটিতে পড়ছে। তো এখানেও মেলে কি হবে, এই যে প্রোফেজের প্রথম ধাপ কোনটা, লেপটোটিন না? তাহলে এখানে কি হবে বলতো, এই ক্রোমোজোম গুলো মানে আমাদের ক্রোমাটিন তন্তুগুলো কি করবে, ধীরে ধীরে পানি বিয়োজন করে ক্রমান্বয়ে মোটা এবং খাটো হতে শুরু করবে। এবং আমরা ওখানে পড়ছিলাম কি, রঞ্জক ধারণকারী বৃদ্ধি পাবে ধারণকারী। তো এখানে কি হবে, আলোক অণুবক্ষীণ যন্ত্র দিয়ে এদের দেখা যাবে, ঠিক আছে, আলোক অণুবক্ষীণ যন্ত্র এদের দেখা যাবে। ওকে, তো এগুলো ঘটে। তো মেইনলি আমি আগে তোমার বিষয়টা বলি যে আমাদের মায়োসিসের লক্ষ্যটা কি। মায়োসিসের লক্ষ্য আমরা জানি দুইটা, যাই হোক দরকার নেই। আমরা জানি মায়োসিসের লক্ষ্য হলো মেইনলি দুইটা থাকে। প্রথমত জানি যে এখানে আমাদের ডিপ্লয়েড থেকে কি করা, হ্যাপ্লয়েড করা, আর একটা হলো বৈশিষ্ট্যের হাইব্রিডাইজেশন করা, বৈশিষ্ট্যে কি করা, অদল করা। এটা গভীর বিষয়, যদি বই আলোচনা নেই বলবো আমি। আচ্ছা আচ্ছা, মনে করো যে এই যে একটা, এটা হলো পিতৃকোষ, যদিও সবকিছু মাতৃকোষে বলা হয়। এটা কি বলতো, পিতৃকোষ ছিল, যেটা থেকে শুক্রাণু তৈরি হবে। এটা কি বলতো, মাতৃকোষ। লিখে দিই নাকি, এটা হলো এটাই মাতৃ দিলাম, মাতৃকোষ। এটা হলো কি, পান কি, পিতৃকোষ। এগুলো সবই কি জনন কোষ, কিন্তু কি কোষ, এগুলো কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। তো এখন একটা বিষয়, 2n মানে কি। তো মনে করো n দুটো, আমি দুটো ক্রোমোজোম ধরলাম এখানে, মনে করো দুইটা ক্রোমোজোম ধরলাম। 2n বলতে দুইটা ক্রোমোজোমকে বোঝানো হয় না, এই দুইটা ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোম, মানে এক সেট জোড়া, এক জোড়া। তাহলে এখানে কি বলতো, এক জোড়া ক্রোমোজোম। ওকে, এখন 2n বলতে বোঝাই যাবে জোড়া। এখানে জোড়া আছে, কয়টা জোড়া আছে এরকম বলতো, 23 জোড়া ক্রোমোজোম থাকে, বুঝতে পারছো? 23 জোড়া ক্রোমোজোম থাকে এখানে, কয় জোড়া, 23 জোড়া ক্রোমোজোম থাকে এখানে। এরকম কয় জোড়া থাকে, 23 জোড়া থাকে। এখন কথা হলো এটা না, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে প্রতিটা জোড়া না, এই ক্রোমোজোমগুলো ওরা কি থাকে, পেয়ার এইভাবে থাকে, কি থাকে, জোড়া জোড়া, জোড়া বলে থাকে। তা আমরা এখানে একটা জোড়া ক্রোমোজোম নিলাম, কয় জোড়া ক্রোমোজোম নিলাম, এক জোড়া ক্রোমোজোম নিলাম। ক্রোমোজোমগুলো কি থাকবে, জোড়া জোড়াই থাকবে। তো আমরা এক জোড়া ক্রোমোজোম নিলাম।
এখন করো প্রতি জোড়া ক্রোমোজোমটাতে তৈরি হয় 13 জোড়া ক্রোমোজোম না, এই 13 জোড়ার মধ্যে আমরা এক জোড়া নিছি এবং প্রতি জোড়া ক্রোমোজোমের মধ্যে একটা আসে হলো কোথা থেকে বলো তো, পিতা থেকে। তেমন বলতে পারতো ভাই আপনি বললেন এটা হলো মাতৃকোষ, এর মধ্যে আর পিতা আসলে কেমনে, প্রশ্ন আছে কিনা? কথা হলো এই যে মাতৃকোষটা তৈরি হয়েছিল এর বাপ দাদা ছিল না, মানে এর বাপ মা ছিল না, এই তো মনে করে এখন মাতার কি বাপ দাদা নাই বা বাপ মা নাই, তো এর মায়ের থেকে একটা ক্রোমোজোম আসছিল না, এর বাবা থেকে একটা আসছিল না, এটা আসলে মনে করো ফাদার থেকে, এটা হলো মাদার থেকে। আসে কি হয়েছিল আমাদের এটা হয়েছে, এখন এর বাচ্চা হবে, এর শুক্রাণু হচ্ছে, তাহলে এর ছিল এই যে 2টা ক্রোমোজোম, তাহলে এখানে কি ছিল, একটা হলো কি ফাদারের, একটা ছিল কি আর মাদারের, বুঝতে পারছো? তার মানে এখন যে নতুন যে তৈরি হবে, একটা নতুন কিছু একটা শুক্রাণু তৈরি করবে, সেটা কি তৈরি করবে, এই যে এদের নাতি না, এর কি তৈরি করবে, নাতি কিনা, বুঝছো? তার মানে এই নাতি তৈরি করবে, এই জন্য 2 জনের বৈশিষ্ট্য যদি থাকে, এখানে বললাম যে ওই যে ওদের মানে দাদা দাদির বৈশিষ্ট্য যখন সংকরণ ঘটে, এবার নানা নানির ঘটবে কিভাবে, দেখো এই যে এই 2টা ক্রোমোজোম, একটা ছিল ওই যে মাতৃকোষের বাপের, আর একটা মাতৃকোষের মায়ের, মানে যে তৈরি হবে তার দাদা দাদির বা নানা নানির। ওকে, তাহলে এখন বিষয়টা এখন জটিল বিষয়, দেখো তাহলে এই 2টা ক্রোমোজোমের মধ্যে একটা সংকরণ করতে হয়, তাহলে এই 2টা ক্রোমোজোমের মধ্যে একটা অংশ আমরা বিনয় করে দেবো, মনে করি আমরা অঙ্কন করলাম এখানে, দুটো নিলাম। এখন মনে করো যে এই যে মনে করো আমরা এখানে কি করবো যে এই যে এর একটু মনে করো কেটে নিয়ে মনে করো এখানে লাগাই দিলাম, ঠিক আছে, আর এর একটু কেটে নিয়ে কোথায় লাগাই দিলাম, উপরে দিছিলাম, মিশে মিশে গেছে না, ব্লু কালার। তো এর একটু নিয়ে আমরা এখানে লাগাই দিলাম, ঠিক আছে, আর এই যে এর একটু আমরা কি দেখো মনে করো এখান থেকে একটু কেটে নিয়ে কি দিলাম এখানে বুঝতে পারছো? তার মানে কি বৈশিষ্ট্যের মধ্যে সংকর হাইব্রিডাইজেশন হলো না, হলো কিনা বলো তো, এখানে লাগলো এখানে লাগলো, তাহলে বৈশিষ্ট্যগুলো কি চেঞ্জ হলো কিনা বলো তো, হয়েছে? তো মেইনলি এটা লক্ষ্য হলো আমাদের, এই জিনিসটাই করা হয় আমাদের এই প্রোফেজ 1-এর মধ্যে। তাহলে প্রোফেজ 1 যে এত জটিল পরীক্ষা বললাম, এর মধ্যে 5টা ধাপ দিছে, লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াগনসিস। তাহলে এই যে এইগুলো ধাপের মেইনলি কাজ হলো এই কাজটা, যে এই যে আমরা একটা মাতৃকোষের মধ্যে যদি একটা 2টা ক্রোমোজোম থাকে, বুঝছো, 2টা ক্রোমোজোম থাকে, তাদের মধ্যে কি করতে হবে, আর ক্রোমোজোমগুলো যা আছে জোড়ায় জোড়ায়, প্রতি জোড়া ক্রোমোজোমের মধ্যে কি করতে হবে, সংকরণ ঘটাতে হবে, মিক্স ঘটাতে হবে, ঠিক আছে? কারণ এরা তো বিশুদ্ধ ক্রোমোজোম ছিল, মানে আগে ছিল অবিশুদ্ধ, বাট আমরা বলতে পারি কি এটা আসছে গায়ে থেকে, একটা ছিল মনে করো এর মায়ের থেকে, একটা আছে এর একটা মায়ের থেকে, একটা আছে বাবার থেকে, আসার পর তো এর মধ্যে ভেতরে কোনো ঝামেলা হয় নাই, ঝামেলা হবে কোথায়, এ যখন নতুন বংশ তৈরি করবে, হওয়ার আগে কি করতে হবে, 2টাকে মিক্স করতে হবে, তখন কি হবে, তখন আমরা জানি মাইসের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাবে, এই জন্য অর্ধেকটা 2টাই যে যাতে 2 জনের বৈশিষ্ট্য থাকে, এরকম করার জন্য মেনলি আমাদের এটা ভাগ হয়েছে, বুঝতে পারছো এটুকু? তো আমরা এখনো বোঝো নাই, এখন পরীক্ষাটা দেখলে বুঝতে পারবো আসলে কেমনে হয় আর কি, এটা একটু বললাম। এখন দেখো আমরা পড়তে গেলে বুঝতে পারবো আসলে কি ঘটে। এখন আরেকটা জিনিস বলি সহজে, তাহলে এটা করার জন্য 2টা ছিল, তাহলে বৈশিষ্ট্য এক্সচেঞ্জ করার জন্য কি করতে হবে, তাদেরকে আগে একসাথে হতে হবে না, একসাথে হতে হবে কিনা, অনেক দূরে ছিল, একসাথে হতে হলো, তারপরে কি হতো, এই 2টা যেহেতু আদান প্রদান করবে, লাগতে হবে না, জোড়া হতে হবে না, তারপরে কি হবে, একসময় জোড়া হবে, আদান প্রদান হবে, তারপরে কি দূরে সরে যাবে না, এটাই সহজ কথা হলো, এটাই হলো প্রফেশন। এখন দেখো এই কাজগুলাই ঘটবে এখানে, এখন আমরা পড়ি তাহলে। দেখো প্রোফেজ 1 প্রথম ধাপ কি বলতো, এখানে কি বলছে, মায়োসিস 1-এর সর্বপ্রথম ধাপ হলো কি প্রোফেজ 1। প্রোফেজ 1 পর্যায়টি অনেক দীর্ঘ হয়, মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ, এখন মায়োটিক প্রোফেজের সময় নেয় কত, প্রায় 1 সপ্তাহ, বিভাজনটি সম্পূর্ণ সময় লাগে 1 মাসের মতো। প্রোফেজ শুরু হওয়ার আগে কি হবে, ডিএনএ প্রতিলিপন হয় আমরা জানি, এবং তো এটা দৃষ্টিগোচর হয় না আমরা জানি। তো এই যে ধাপগুলো আমরা ভাগ করলাম একটু আগে, তো এখন এই প্রথম ছিল লিপ্টোটিনে কি হয়, ওই যে এটা বললাম, এখানে কি হবে, প্রথমে কি হবে, পানি বিয়োজন শুরু হবে, কি হবে, নিউক্লিয়াসের কি হবে, পানি বিয়োজন শুরু হওয়ার মাধ্যমে মেনলি এটা পর্দা শুরু হবে।
ক্রমাগত জল বিয়োজন বা পানি বিয়োজনের ফলে কি হবে, শিকড় সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত পুরো হতে থাকবে এবং অধিক রঞ্জন ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। ফলে কি হবে, আলো দৃষ্টিগোচর হয়। হ্যাঁ এই যে আলোক অনুবীক্ষণের দৃষ্টিগোচর হবে। ক্রোমোজোম দেখো, ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। আমরা ক্রোমোমিয়ারকে একটু আনবো। ক্রোমোজোমগুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে এবং জল বিয়োজন এবং ক্রোমোজোম সংকোচন চলতে থাকে, ক্রোমোজোম দীর্ঘ সংকোচন হতে থাকে। ওকে ওকে তারপর কি বলছে, প্রাণী কোষে এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার সাধারণত নিউক্লিয়াস এনভেলপের সন্নিকটে এক স্থানে এসে জড়ো হওয়ার ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়। কাদের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে ফুলের তোড়ার মতো দেখা যায়। এ কি বলা হয়, অনেক সময় একে বুকে বলা হয় থাকে, বুঝতে পারছো, ফুলের তোড়ার মতো দেখা যায়। এবং প্রাণী কোষে ক্রোমোজোমগুলো কি হবে, পোলারাইজ বিন্যাস ঘটে। পোলারাইজ বোঝো যে প্রান্তিকতার মতো একটা সিস্টেম পোলতে হয়। তো এই যে বুকে কোথায় দেখা যায়, পরীক্ষা আসে এমসিকিউ, প্রাণী কোষে। না কোন ধাপে দেখা যায়, লেপ্টোটিন দেখা যায়, এই লেপ্টোটিন দেখা যায়, লেপ্টোটিন। এটা কিন্তু আসে এখানে, এখানে অনেক কিছু আসে যে প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস ঘটে কোন ধাপে, লেপ্টোটিনে। বুকে দেখা যায় কোন ধাপে, বুকে চুরি হয়, বুকের মধ্যে দেখা যায় প্রোফেশনাল লেপ্টোটিন। লেপ্টোটিনে। এখন কথা হলো বিষয়টা আমি বুঝাই দিই এখন। এই দেখো লেপ্টোটিনের ফিগারটা দেখো, এই যে ফিগারটা কি বলছে, এই দেখো মোটামুটি কি হয়েছে, জল বিয়োজনের মাধ্যমে কি হয়েছে, মোটামুটি মোটা সংকুচিত হয়েছে। এখন আমরা কি বললাম, এখানে অনেকটা কি পাওয়া যায় বলতো, এই যে আমাদের ক্রোমোমিয়ার বলতে কি, এই যে মাঝে মাঝে দেখো এই যে গুটির মতো দেখা যায় না, এগুলো কি বলা হবে, ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার দেখা যায়। অনেকগুলো কি থাকবে, ক্রোমোমিয়ার তৈরি হয় আর কি। তো এইভাবে থাকে যে জড়সড় হয়ে থাকে এক জায়গায়। তো মেন বিষয় হলো, এখানকার মেন থিম হলো যে এখানে পানি বিয়োজন হয়ে সংকোচন হয়, পুরো হয়, ঠিক আছে। আগে Okay. বলতো। আর এই নামগুলো একটু মনে রাখতে হবে, এখানে কিছু নাই। পরেরটা হলো কি আছে বলতো, জাইগোটিন। প্যাকাটিন মানে সরু সুতা, মনে রাখতে। এই লেপ্টোটিন মানে কি, কোথায় গেল, লেপ্টোটিন মানে কি, চিকন পাতলা সুতা, ঠিক আছে। দেখো তারপরে কি বললাম আমরা, জাইগোটিন মানে কি, জাইগোটিন মানে কি জোড়া, জাইগোটিন মানে কি জোড়া। জোড়া সুতা। জাইগোটিন মানে জোড়া সুতা, অনেকে এখানে জোড়া বাঁধবে, কি করবে, জোড়া। আমি তো একটা আগে বললাম যে আদান প্রদান করতে হলে কি করতে হবে, অবশ্যই কাছে এসে জোড়া। জোড়া লাগতে হবে। তো এখানে কি করবে, জোড়া লাগবে। ওকে এই দেখো দুইটা করে ক্রোমোজোম কি হয়েছে, জোড়া লাগছে না, এই যে দুটা করে কি হয়েছে, জোড়া ধরা হয়েছে না, বুঝতে পারছো। এখন উল্টা পাল্টা ছিল, এখানে এসে কি হয়েছে, জাইগোটিনে জোড়া লাগছে, বুঝছো। তো জোড়া লাগাটা কিভাবে হয়, এই যে এদের মধ্যে আকর্ষণ তৈরি হয় মিলে, যে এটা কি বলতো, সেন্ট্রোমিয়ার আছে না, সেন্ট্রোমিয়ারের মধ্যে কি আকর্ষণ তৈরি হয়, যেহেতু এই আকর্ষণটা মনে করো এই ক্রোমাটি বাহুর দিকে কি হয়, সরে যায়, ফলে কি হয়, এগুলা একটা যেভাবে লাইনের মতো হয়, জোড়া লাগে। তো এই যে এক জায়গায় আসলে জোড়া হলো, এক জায়গায় এসে কি হলো, জোড়া হলো, এই জোড়া লাগার প্রক্রিয়াকে কি বলা হয়, সিনাপসিস বলা হয়। কি বলা হয়, হ্যাঁ এখন দেখো তাহলে এই যে দুটি হোমোলাগাস ক্রোমোজোমের কি হয়, মধ্যে জোড়া সৃষ্টি হওয়াকে কি বলা হয়, সিনাপসিস বলা হয়। এখন কথা হলো, এই যে হোমোলাগাস শব্দটা তো বলছে না, হোমোলাগাস বলতে সদৃশ, দেখতে একই রকমের। এই হোমোলাগাস ক্রোমোজোমের মধ্যে একটা আসে হলো পিতা থেকে, একটা আসে কোথা থেকে, কার পিতা মাতা বলতেছি আমরা তাহলে, এই যে যে মাতৃকোষের বাপ দাদা, বাপ দাদা, বুঝতে পারছো, মাতৃকোষের বাপ মা। দাদা। ও বাপ মা, মাতৃকোষের বাপ মা থেকে আসছে, ঠিক আছে। তো এদের একটা কি বলতো, মায়ের থেকে, একটা হচ্ছে বাবা থেকে। যে নতুন তৈরি হবে তার একটা দাদা, একটা হলো দাদি, একটা নানা, একটা নানাদি। তো এটাকে বলা হয় হোমোলাগাস। এরা কি হয়, সদৃশ হয়, কি হয়, সদৃশ হয়ে থাকে। ওকে, তো এরা এই যে পাশাপাশি একসাথে হওয়াকে কি বলা হয়, আমরা সিনাপসিস বলবো। কি বলবো, সিনাপসিস। সিনাপসিস। আমরা জানি সিনাপস মানে কি, সন্ধি, জানি না, কোথায় পড়ছিলাম বলতো, অস্থিসন্ধি। নিউরন। এটা না নিউরন। সিনাপস কোথায় পড়ছিলাম, নিউরনের ক্ষেত্রে দুটো একটি নিউরনের সন্ধিস্থকে সিনাপস বলা হয়। ওকে, এখন দেখো প্রতি জোড়া এই ক্রোমোজোমের জোড়কে কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। একটু পরে আসলে না, বাইভ্যালেন্ট শব্দটা কি, আসলে বাইভ্যালেন্ট মানে জোড়া বলতে পারে। এই যে জোড়াকে কি বলা হয়, এক জোড়া ক্রোমোজোমকে কি বলা হবে, বায়োভ্যালেন্ট। বাইভ্যালেন্ট বলা হয়। কি বলা হবে, বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট বলা হয়ে থাকে। এটা একটু মনে রাখতে হবে, বাইভ্যালেন্ট। দেখো কোষে দেখো, তাহলে বাইভ্যালেন্ট তৈরি হতে কয়টা ক্রোমোজোম লাগে, দুইটা। তাহলে যাদের মনে করো 46টা, তাদের কয় জোড়া বাইভ্যালেন্ট হবে, 23 জোড়া। এটাই, এই জোড়া না, 23টি বাইভ্যালেন্ট হবে। 23 বাইভ্যালেন্ট মানে একটা জোড়া, একটা, তাহলে 23টি বাইভ্যালেন্ট হবে, তার অর্ধেক বাইভ্যালেন্ট হয়। ওকে, যে যে কটা ক্রোমোজোম থাকবে তার অর্ধেক হবে বাইভ্যালেন্ট। এখন দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায়। আমরা জানি কি, ধীরে ধীরে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে না, শুরু করছে, বাট তখনও কি হয়, দেখা যায়, বিলুপ্ত হয় নাই। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, সেন্ট্রিওলের বিভক্তি সূচনা ঘটে, বুঝেছেন, দরকার নেই। তাহলে দেখো মেইনলি কি বিষয় মনে রাখতে হবে, এখানে পরীক্ষা আসবে, এই যে আমাদের সিনাপসিস কাকে বলে,
ঠিক আছে? বাইভ্যালেন্ট। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমদের মধ্যে জোড়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? Synapsis. সিনাপসিস বলা হয়। প্রতি জোড়া ক্রোমোজোমকে কি বলা হয়? বায়োভ্যালেন্ট বলা হয় একত্রে। এই যে এটা মনে রাখতে হবে, সিনাপসিস কোথায় দেখা যায়, বায়োভ্যালেন্ট কোথায় দেখা যায়, হয় কোথায়? কোথায় হলো? জাইগোটিনে। এই জিনিসটা মনে রাখতে হবে যে এই শব্দটা কোথায় আছে, পরীক্ষায় এটা এমসিকিউ আসে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওদের জন্য এমসিকিউ এগুলো আসে। শুধু মনে রাখতে হবে সিনাপসিসের মধ্যে আমাদের জাইগোটিনের মধ্যে সিনাপসিস এবং বায়োভ্যালেন্ট শব্দ যেটা আছে, এটা যদি মনে থাকে তাহলে হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম চিত্রতে এখানে জোড়ায় জোড়ায় আছে। ওকে, ঠিক আছে। তারপরটা কি বলতো? প্যাকাইটিন। প্যাকাইটিন মানে কি? মোটা সুতা। কি সুতা? মোটা সুতা। আমরা তো দেখলামই এখানে যে ধীরে ধীরে কি হচ্ছে, এটা সংকুচিত হচ্ছে না পানি বিয়োজনের মাধ্যমে, তার মোটা হয়ে যাবে না এদিকে আসিয়া। ওকে, তাহলে কি ক্রমাগত সংকোচনের ফলে কি হয়, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আকার খাটো এবং মোটা দেখা যায়। এই পর্যায়ে কি হবে, সর্বপ্রথম বায়োভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত কি হবে, অনুদৈর্ঘ্য বরাবর ক্রোমাটিডে বিভক্ত হয়ে দেখা যায়। বুঝতে পারছো? ওই যে আমরা পড়ছিলাম না, আমি বলছিলাম না প্রোফেজ ধাপের ক্ষেত্রে কি হয়, এই যে এভাবে দিছিলাম এখান সেন্ট্রোমিয়ার, ঠিক আছে না? এদিক বরাবর বিভাজিত হয়। হ্যাঁ, এইভাবে দিছিলাম, মানে চিকন অ্যানকেল বানাবেন। তাহলে এটা একটা ছিল এইভাবে, এই মাঝে কি হয়, এই এটা যাচ্ছে একবারে। যাই হোক, মাঝ বরাবর কি হবে, এটা কি হবে, মাঝ বরাবরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। হয়ে কি হয়ে যাবে, এরকম হয়ে গেল। তাহলে একটা থেকে কি হলো, দুইটা হলো, এটা বিভক্ত হয়। ঠিক আছে? ওকে, তো এটা হয় আর কি, বলছে আর কি। তো হলো, বিভক্ত হলো, তাহলে ক্রোমাটিড হবে। কয়টি ক্রোমাটিড হয় বলো তো? তাহলে এখানে দেখো বিভক্তির ফল দেখা যায় প্রতিটি বায়োভ্যালেন্টে কি হবে, দুটো ক্রোমাটিড, বায়োভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে। কি থাকবে? তাহলে একটা কি হচ্ছে বলো তো, একটা উল্টা পাল্টা মনে হচ্ছে না এখানে। সেন্ট্রোমিয়ার 2টি আর ক্রোমাটিড কয়টি? 4টি। কয়টার কথা, কয়টার কথা বলো তো? 8টি না? একটু আগে দেখছিলাম কি বলতো, প্রতিটি ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড কয়টি থাকে বলো তো? সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড কয়টা থাকে? 2 জোড়া ক্রোমাটিড থাকে না? কয়টি ক্রোমাটিড? 2 জোড়া ক্রোমাটিড বলছিলা, কয় জোড়া বলছিলা? তাহলে কয়টা ক্রোমাটিড থাকে? বুঝছি না ভালো করে। হ্যাঁ, দেখো ক্রোমাটিড, ক্রোমাটিড বলতে কি বোঝে বলো তো? এই দেখো, এই দেখো, একটা ক্রোমোজোম যখন থাকে দুই পাশে থাকে, এটা কি বলি আমরা, এটা কি সেন্ট্রোমিয়ার দুই পাশে, এটা কি ক্রোমাটিড না? ক্রোমাটিড গুলো কি হয়ে যায়, বিভক্ত হয়ে কয়টা করে তৈরি করে? 2টা। তাহলে কয়টা হচ্ছে বলো তো? 4টে হচ্ছে না? 4টে হচ্ছে কিনা? এই যখন বিভক্ত হয়ে যাবে তখন কি করবে, অবত ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? 2টা বলি না? তাহলে তার মানে এটা কয়টা ছিল? 4টে না? তো দরকার নাই, এটা বুঝিও না, বই যেটা আছে এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে কি আছে বলো তো, এখানে যেটা মনে রাখো তাহলে আমাদের, আমরা ক্রোমাটিড ধরছি ডাইরেক্ট এইটা মিলিয়ে, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। ঠিক আছে? কয়টা ক্রোমাটিড তাহলে হলো? দুটা। তাহলে যখন 2টা ক্রোমোজোম থাকবে পাশাপাশি তাহলে কয়টা হবে? তাহলে 2টা ক্রোমোজোম যখন থাকবে তখন কি হবে? 2টা সেন্ট্রোমিয়ার থাকবে, আর কি থাকবে? 4টা ক্রোমাটিড। এটা মনে রাখো। ওকে, তো এটা বলছে এখানে। এখন দেখো এই যে এই অবস্থায় কি বলা হয়, টেট্রাড বলা হয়। 4টি ক্রোমাটিড আছে। দেখো প্যাকাটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোম কি হয়েছিল বলতো, 2টি করে ক্রোমাটিডে দৃষ্টিগোচর হয় না। এর পূর্বে দেখা গেছে কি, প্যাকাটিনের পূর্বে দেখা যায় না ওইভাবে, বলছে আর কি। তো দেখো একই ক্রোমোজোমের 2 ক্রোমাটিডকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড বলা হয়। হ্যাঁ, তাহলে একই ক্রোমোজোমের 2 ক্রোমাটিডকে কি বলা হয়? এখন আবার ঠিকই এবার ওই আগেটা আমার থিওরিতে আসছে, মানে বিয়ে হলো কি, মানে যেটা একটা থেকে যাবে সিস্টার ক্রোমাটিড। এই যে তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তো এদেরকে কি বলা হয়? বোন। কি বলা হবে? সিস্টার ক্রোমাটিড। ওকে, এখন এটাকে না অর্ধেক ভাগ হয়ে যাওয়ার পর এটা আর এটা, এই যে এটা দেখো, এখন একই জিনিস, এটা আর এটা কি হয়ে যাবে বলো তো? নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? ওকে, তাহলে এটা বলা হয়, দেখো একই জোড়ায় 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে কি বলা হবে? নন সিস্টার বললাম। ওকে, এখন কথা হলো এই উপপর্যায়ের শেষের দিকে বায়োভ্যালেন্টের
যে কোনো দুইটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে কি হবে, ভেঙে গিয়ে পুনরায় একই স্থানে জোড়া লাগে, ফলে এটা বুঝো নাই তোমরা এক্স রাশিতে কাজ মাটার সৃষ্টি আগে যে চিহ্নের মতো আবার সৃষ্টি হয়। দেখো দুইটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স রাশিটির ক্রস চিহ্নের মতো জোড়া স্থানকে কি বলা হয়, কাজমা। একটু বলা হয় কাজমা, বুঝো নাই না, বা বহু প্রশ্নে কি বলা হয়, কাজমাটা বলা হয়। আমি তোমাকে বুঝাচ্ছি তোমাদের। তো এখন বিষয়টা দেখো, তো মেন বিষয়টা হলো এখানে বলি, এই যে এখানে দেখো ফিগার হলো কই, তো এখানে দেখো এই যে বললাম দুইটা, তাহলে ক্রোমোজোম কি করবে, প্রথমে কি করবে, কাছাকাছি আসলো, আসে কি করবে, জোড়া লাগবে, কি তৈরি করবে, বায়োভ্যালেন্ট তৈরি করলো। বায়োভ্যালেন্ট দেখো এই যে একটা ক্রোমোজোম, দুইটা নন সিস্টার ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে বিষয়টা এরকম, মানে দুইটা ক্রোমোজোমের থেকে কি হবে, যে এরকম না, আরেকটা কি করবে, আরেকটা আছে না এরকম, তাহলে এখানে কি যুক্ত হয়েছে না দুইটা। ওকে, এটা একটা হতে পারে, আবার কয়টা হতে পারে বলো তো, বুঝতে পারছো। তাহলে কয় জায়গায় জোড়া লাগলো, দুই দিকে। তো এটা জোড়া লাগবে থাকে, জোড়া লাগছে, বুঝছো, তাহলে জোড়া লাগছে এইদিকে। ওকে, বুঝতে পারছো, জোড়া লাগছে। ওকে, এই যে এখন দেখো, এখন এক্স আকৃতির তৈরি হয়েছে না, এক্স আকৃতির তৈরি হয়েছে না এখানে, এটা কি বলা হয়, কায়াজমা বলা হয়। কি বলা হয়, কায়াজমা। বহু বছর না কি বলা হয়, কায়াজমাটা। কায়াজমা। তাহলে এক্স আকৃতির অবস্থায় কি বলা হয়, কায়াজমা। বুঝতে পারছো, বহু বছরে কায়াজমা। বুঝতে পারছো। এরা যখন আলাদা হয়ে যায় কি হয়ে যাবে, আলাদা। তখন এদের মধ্যে এই যে এখানে জোড়া হলো না, এরা আদান প্রদান হয়ে যায়। তখন দেখাচ্ছিল না প্রথম শুরুতে, এর অংশ এর মধ্যে চলে গেছে, এর অংশ এর মধ্যে চলে গেছে, আদান প্রদান হয়ে যায়। এই যে আমাদের সংকরণ, হাইব্রিডাইজেশন হয়ে গেল। বুঝতে পারছো। তো মেইনলি বিষয় হলো তাহলে এরকম হয়, এটা হলো কাজমাটা বলি। তাহলে পরের ধাপটা কি বলো তো, তাহলে দেখো এই যে ক্রোমাটিড দ্বয়ের মধ্যে পরস্পরের অংশে বিনিময়কে কি বলা হয়, ক্রসিং ওভার বা ক্রস ওভার বলা হয় তাকে। তাহলে এখানে কি করবে, এই যে আমাদের বিনিময়টা হয়। ওকে, তাহলে এগুলো বলছে এখানে। তারপর এখন পরেরটা দেখো কি বলছে, এখন দেখো ডিপ্লোটিন, কি টিন, ডিপ্লোটিন। এখানে কি ঘটবে, এই যে আমাদের যে জোড়া লাগলো এখানে প্যাকাটিন, এই যে জোড়া লাগছে এখানে, ঠিক আছে। এখানে কি তৈরি হয়েছিল, কাজমা, এক্স আকৃতির, এই যে কাজমা, ঠিক আছে, তৈরি হয়েছিল। এখানে যদি ভালো করে দেখা যায় না, এখানে এক্স আকৃতি চলে এসেছে না, কাজমা বলা হয়। ওকে, এখন কি হবে, এই যে এখানে দেখো দুইটা কি আছে বলো তো, ক্রোমাটিন তো আছে না, সেন্টোমিয়ার আছে না, আচ্ছা। এদের কাজ শেষ, এদের কাজ কি ছিল, লক্ষ্য কি ছিল, মানে হাইব্রিড করা। হাইব্রিড করা, সংক্রমণ করা। আচ্ছা, কাজ শেষ হলে আর থাকতে যাবে, বিকর্ষণ শুরু হয়ে যাবে না। এই জন্য কাজ যেহেতু শেষ, এদের মধ্যে কি হবে, বিকর্ষণ তৈরি হবে। যত সম্ভব এরা কি শুরু করবে বলো তো, দূরে যাওয়ার চেষ্টা করবে। বিকর্ষণটা মিলে শুরু হয় কোথা থেকে, সেন্টোমিয়ার থেকে শুরু হয়। দেখো এদের মধ্যে বিকর্ষণ তৈরি হয়েছে, কি হয়েছে, এই দূরে সরে যেতে শুরু করেছে। দেখো হোমোলোগাস ক্রোমোজোম, তার মধ্যে কি, বিকর্ষণ, ঠিক আছে। তো এটা কোথায় শুরু হয় বলো তো, এই ডিপ্লোটিনে গিয়ে। তাহলে কি বলছে, দেখো ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এ পর্যায়ে আরো খাটা এবং মোটা হয়। ওকে, বায়োভ্যালেন্টের ক্রোমোজোমদের মধ্যে কি পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে কি করতে হবে, সরে যেতে চেষ্টা করে। কিন্তু কাইজমাটার স্থানে কি হবে, বাধাগ্রস্ত। কিন্তু এখানে তো কি হয়েছে বলতো, জোর লাগছে না, এখানে কি হবে, জোড়া আছে না, এখানে কি হবে, বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হলে এরকম হবে না, একটা বিষয় হবে না, এরকম হয়ে যাবে, এরকম আছে না, ডিম। হ্যাঁ, এরকম মিলিয়ে হয়, আরো হ্যাঁ, এরকম বেঁকে যায়, এভাবে বেঁকে যায় একদম। মাঝে অনেক গ্যাপ তৈরি হলো, গ্যাপে গেলে দেখো এখানে কি একটা কি কোণ হয়েছে না, কয় ডিগ্রি, 90 ডিগ্রি মনে হচ্ছে না, হ্যাঁ। তো এরকম 90 ডিগ্রি হতে পারে। তারপর কার ক্ষেত্রে দেখো, আমি বলছিলাম, দেখেছিলাম না, যে এক প্রান্তে জোড়া লাগতে পারে, তাদের ক্ষেত্রে কি আরে 90 ডিগ্রি হবে, এতে সোজা হয়ে যাবে না, 180। তার মানে কি হবে, 180 ডিগ্রি। তার মানে কয় ধরনের কোণ সৃষ্টি হয়, দুই। একটা হলো কি 180, একটা হলো 90 ডিগ্রি। তাহলে যখন বিকর্ষণ শুরু হবে, মাঝে কি হবে, এই যে ফাঁকা জায়গা তৈরি হবে। দেখো এই বিকর্ষণ একই সঙ্গে কয়েক স্থান শুরু হতে পারে, তবে 2 সেন্টিমিটারে 2 ক্রোমোজোমের সেন্টিমিটার দূরের মধ্যে প্রথম কি হবে, ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। দেখো বিকর্ষণের ফলে দুটি কাইজমাটার মধ্যবর্তী কি লুবের সৃষ্টি হয়, যে লুবের সৃষ্টি হয়। ওকে, কাইজমাটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে কি হতে হবে, সরে যেতে থাকে। এভাবে
একদম টেনে কি করবে, প্রান্তের দিকে সরে যেতে থাকবে। একটু এখানে আছে এখানে চিত্রের মধ্যে আমার দেখেনি, প্রান্তের দিকে কি করবে, চলে যেতে শুরু করবে। ওকে, তো এই যে এরকম প্রান্তের দিকে যাওয়ার, এই প্রান্তিক চলে গেছে, এই যেভাবে কি করবে, প্রান্তিক দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, অ্যানাফেজে যেমন মনে করো প্রান্তিকতার সৃষ্টি হয়, মানে প্রান্তিক দিকে চলে যেতে করে অর্ধেক ভাগ হয়। আর এখানে ক্রোমোজোমগুলো কি এখানে জোড়া লাগা ছিল না, এটা দেখো ভাগ হয়ে যাচ্ছে, জোড়াটা সিঁড়ি। হাইব্রিড হ্যাঁ, তাহলে এগুলো প্রান্তিক দিকে চলে যাওয়া প্রবণতা সৃষ্টি হয় বিকর্ষণের কারণে। তাহলে দেখো কায়েজমার প্রান্তের দিকে সরে দেওয়া কি বলা হয়, প্রান্তিকরণ বা টার্মিনালাইজেশন। পরীক্ষা আসে টার্মিনালাইজেশন কোথায় দেখা যায়, কায়েজমার প্রান্তিকরণ কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়, পরীক্ষাটা বলতে হবে, আসবে এমসিকিউ। দুই বা ততোধিক বাহু পরস্পরের আবর্তনে ফলে পাশাপাশি লুপ কত ডিগ্রি করে, 90 অথবা 180 ডিগ্রি। বুঝতে পারছো 90 কেমনে 180 কেমনে, বুঝলা তো, বুঝো না? যখন দুইটাই যখন কাজমা তৈরি হয় দুই প্রান্তে, তখন কি হবে 80 ডিগ্রি নয় 90 ডিগ্রি। আর যখন এক প্রান্তে তৈরি হয় তখন কত 180 ডিগ্রি। তা দুই ধরনের কোণ তৈরি হয়। ওকে, তারপর বললাম কি কাইনেসিস। ডায়াকাইনেসিস মানে কি বলতো, মানে এদের কি হয়েছে একদম আরো চলে গেছে, আরো চলে গেছে আর কি, এখনো চিহ্ন হয়নি, যাবে। তো ডায়াকাইনেসিস, তাই এটাকে বলছে প্রান্তিকরণ। তখন কি হয়, চলতেছে প্রান্তিকরণ। ভাইব্রেন্ডের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে ক্রোমোজোম আরো বিভক্ত দেখা যায় না, ক্রোমোজোমকে আর ক্রোমাটিডকে দেখা যায় না, তখন উপরে অনেক কিছু জমা হয়, বুঝছো, সারফেসে অনেক ধরনের আমাদের সাবস্টেন্স জমা হতে, আর কারণে আর বিভক্ত কোনো দেখা যায় না, বুঝছো। তো দেখো এ সময় ভাইব্রেন্ডগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে আসে, কিন্তু থেকে কি যায়, এই পরিধির দিকে চলে যায়, দুই পাশে চলে যায় আর কি। দেখো মাঝে না থেকে দুই সাইড দিয়ে চলে, যেটা বলছে আর কি। এর উপর যে শেষ দিকে নিউক্লিয়াসগুলো কি হয়, নিউক্লিয়াস কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেনের মানে বিলুপ্তি ঘটে। তারপরে দেখো প্রাণী কোষে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়, তো বিলুপ্তি ঘটে এখানে। তো ডায়াগনোসিস শেষ। কারণ কথা হলো এই যে প্রান্তের দিকে গেল, এখানে এগুলো আবার কি করবে, ভাগ হওয়া শুরু করবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা পরের দিন দেখবো যে পরে কি ঘটলো। আজকে অবধি পড়া।